অথবা ইনজুরি আছে কিন্তু কোনো সেন্সরি ডেফিসিট নাই, তাহলে কি হবে? কাইলো-নেভিন সিনড্রোম। ওইটা তখন কি হবে? বাকি সবগুলো কিন্তু ঠিক থাকবে, উপরের সবগুলো ঠিক থাকবে, ডিস্টালি সবগুলো ঠিক থাকবে। আচ্ছা, যদি দেখি যে আমার এই তিনটা মানে এআইএন এর নিচে কি কি আছে? থিনার মাসেল আর লাম্ব্রিকাস, তাহলে কি হবে? এটা হচ্ছে লো, মোট কথা হচ্ছে লো, হাই আর লো দুটার মধ্যে। আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোম যদি হয় তাহলে কি হবে? এটা হচ্ছে হাই যে সাইনগুলো ছিল ওগুলো কিছুই থাকবে না, পয়েন্টিং ইন্ডেক্স থাকবে না। এখানে আমরা কি দেখবো? শুধুমাত্র থিনার মাসেলগুলো, লাম্ব্রিকাসগুলো ইম্পেয়ার্ড থাকবে, তাই তো? আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোম হলে সেন্সরি কি এখানে ইম্পেয়ার্ড থাকবে না থাকবে না? থিনার এমিনেন্সের উপর থাকবে। কেন? তার মানে এটা হচ্ছে কার্পাল টানেলের উপর দিয়ে আসছে, এখানে ইনট্যাক্ট থাকবে। ডিস্টাল অংশে কি হবে? ইম্পেয়ার্ড থাকবে। কেন? কারণ এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, যেটা কার্পাল টানেলের নিচ দিয়ে আসছে, কার্পাল টানেল দিয়ে আসতেছে, ট্রান্সভার্স কার্পাল লিগামেন্টের নিচ দিয়ে। তাহলে এখানে হচ্ছে টিংলিং সেন্সেশন থাকবে। তাহলে ইন্টারপ্রিটেশন এখন তো হেরে যাবে না, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে নার্ভ ইনজুরিটা কোথায় হয়েছে অথবা কম্প্রেশন সিনড্রোম আছে কিনা, তাই তো? আচ্ছা, তারপরে কার্পাল টানেলের সাথে রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। আমি দেখে বুঝলাম যে আমার কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, তখন আমি কি কি করব? ফ্যালেন্সের সাথে আর কিছু করা যায়? রিভার্স ফ্যালেন্স করা যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বললাম? টিনেল সাইন। টিনেল সাইন আমি কি করব? নার্ভের যে কোর্স আছে আমি ফোকাস করে করে আসব। প্রক্সিমাল টু ডিস্টাল না ডিস্টাল টু প্রক্সিমাল আমি ট্যাপ করে 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 আসব। তাহলে যেখানে ইনজুরি আছে কার্পাল টানেলের উপর যে ওখানে একটা কি হবে? টিংলিং, মনে হচ্ছে ইলেকট্রিক শক খাবার মতো এরকম একটা সেন্সেশন হবে। আচ্ছা, এছাড়া যে কোনো নার্ভ ইনজুরিতে আমরা টিনেল সাইন করতে পারি টানেলের উপর। তারপরে ডিস্টালি আসে, আমার নিয়ম হচ্ছে ডিস্টাল থেকে প্রক্সিমালি আসে। ধরো ডিজিটাল নার্ভ যেখানে আছে, যে কোনো এক জায়গা থেকে আসে অ্যালং দ্য কোর্স, যে কোনো একটা ব্রাঞ্চের কোর্স দিয়ে আসতে। আচ্ছা, তারপরে আরেকটা কি বললাম? ফ্যালেন্স। ফ্যালেন্স কি করে দেখে? হচ্ছে এভাবে দুইটা হাত আমরা বলবো রিস্ট জয়েন্ট ফ্লেক্স করে পাশাপাশি রাখতে, ডরসাল সারফেস। কতক্ষণ? এটা 1 মিনিট। 1 মিনিট রাখলেই তখন কি হবে? কার্পাল টানেলের যে সিনড্রোমগুলো আছে ওগুলো পোটেনশিয়েট হবে। আরেকটা হতে পারে রিভার্স ফ্যালেন, এটা হচ্ছে 2 মিনিট এরকম রেখে দিব, তাহলে হচ্ছে টিংলিং সেন্সেশন, নামনেস এগুলো হবে। আর হচ্ছে ডারকান্স টেস্ট, এটা কি? কার্পাল টানেলের উপরে আমি কম্প্রেস করে রাখবো, এটা 30 সেকেন্ড রাখলেই হয়, তখন হচ্ছে তার সিম্পটমগুলো পোটেনশিয়েট করবে। তাহলে তিনটা টেস্ট বললাম কি কি? ফ্যালেন্স, রিভার্স ফ্যালেন্স, ডারকান্স, টিনেল। আর একটা আছে পেশেন্টকে একটু আতুপুতু দেওয়ার মতো কি? স্ক্র্যাচ কোলাপস টেস্ট। এটা কিভাবে পাবে? এটা হচ্ছে পেশেন্টকে বলতে হবে হাতটা ধরে রাখবো, ধরে রাখতে বলতে হয় আপনি হাতটা এরকম করবেন, হ্যাঁ, এক্সটার্নাল রোটেট করবে শোল্ডার, আমি করতে দিব না, আমি চাপ দিয়ে রাখবো, আপনি এই যে এরকম করে হাতটা বাইরে রাখতে হবে। পারছি না কিন্তু তবে আছে। এখন যদি কার্পাল টানেল সিনড্রোম থাকে যেখানে কম্প্রেশন আছে, ওখানে আমি স্ক্র্যাচ করব, স্ক্র্যাচ করে আবার এই কাজটা করতে বলবো, বাইরের দিকে ধাক্কা দিতে। যদি কার্পাল টানেল সিনড্রোম থাকে, কম্প্রেশন নিউরোপ্যাথি থাকে, তখন কি হবে? এখানে আর পারবে না, তখন হাতটা কোলাপস করবে। এটাই হচ্ছে স্ক্র্যাচ কোলাপস টেস্ট। এটা হচ্ছে কেন হয় যে স্ক্র্যাচ করলে নার্ভটাকে ইরিটেট করলে ওর ওই যে ওই সিমটমটা পোটেনশিয়েট করে। তো এটা হচ্ছে মোর সেনসিটিভ। কিছুদিন আগে ওই যে আমাদের যে হ্যান্ড সার্জন আসে, কি যেন নাম? ব্রিটিশ মেয়েটার নাম কি? ইংল্যান্ড থেকে যে বারবারা জেমেট কার্পাল টানেল সিনড্রোমের উপর একটা প্রেজেন্টেশন দিছিল, তোমরা দেখছো কিনা? তো সেখানে কিন্তু এটা মানে ওরা এই টেস্টের উপরই বেশি জোর দেয়, এটা হচ্ছে মোর সেনসিটিভ। আর তারপর তোমাদের কম্প্রেশন নিউরোপ্যাথির একটা ক্লাস 9 দিন নেওয়া হবে। আচ্ছা, তাহলে তো এগুলো পড়াশোনা
তাহলে এর মধ্যে আমরা মিডিয়ান নার্ভের কি অ্যানাটমি জানলাম, লেভেলে কি ব্রাঞ্চ দেয় জানলাম, কি করে এক্সামিনেশন করে সেটা জানলাম। হিস্ট্রির অংশটা আমরা অমিট করে গেছি। তো হিস্ট্রিতে আমরা কি কি জিজ্ঞেস করবো আসলে? একটা হচ্ছে কিভাবে আপনার সমস্যা, তখন বলবে আমি এই কাজ করতে পারি না, এটা করতে পারি না, তারপর কিভাবে হলো, তার কি কোনো ফ্র্যাকচার হয়েছিল, কোনো ইনজুরি হয়েছিল, ইনজুরিটা কি শার্প কাটিং নাকি পেনেট্রেটিং নাকি ব্লান্ট, তো এগুলা। তার আমি যদি আরো দেখতে পারি তাহলে হচ্ছে শার্প কাটিং আর ল্যাসেরেশনের মধ্যে পার্থক্যটা আছে। আচ্ছা এগুলো দেখলাম। তারপরে ডিউরেশন, কতদিন, কেন কতদিনের ইম্পর্টেন্সটা ট্রিটমেন্ট, আমার ম্যানেজমেন্ট প্ল্যানিং এ কতদিনের একটা ইম্পর্টেন্স আছে, ডিউরেশনের একটা ব্যাপার আছে। আর পেশেন্ট অকুপেশন এন্ড হ্যান্ড ডমিনেন্স, তার ডমিনেন্ট হ্যান্ড কোনটা, আর অকুপেশন, পেশেন্টের অকুপেশনের উপর ডিপেন্ড করে আমার ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ হতে পারে। এক এক পেশেন্টের জন্য এক এক রকম নিড। এখন হচ্ছে আমরা কি করব, তার আগে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে পারি। এইটাও এর আগের ক্লাসে বলে দিছি কি কি। একটা হচ্ছে যে নার্ভ কন্ডাকশন টেস্ট করতে পারি, নার্ভ কন্ডাকশন টেস্ট, তারপরে ইলেক্ট্রোমায়োগ্রাফি, সাথে সাথে করে এমআরআই, কিছুদিন পরে করতে হবে। ইনিশিয়ালি আমরা কি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, এমআরআই করতে পারি। তো কার্পাল টানেল সিনড্রোম ডিটেক্ট করার জন্য আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে হাই রেজোলিউশন, আর একটা নার্ভের কোথায় ইনজুরি আছে, ইনজুরির পরে গ্যাপ আছে কিনা, এমআরআই, এটার জন্য এমআরআই বেশি ইম্পর্টেন্ট। তো করে আমরা সব কিছু করলাম। এখন ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কিসের উপর ডিপেন্ড করবে, পেশেন্টটা কি অ্যাকিউট প্রেজেন্টেশন, ডিলেড প্রেজেন্টেশন। ডিলেড প্রেজেন্টেশন যদি হয় এটা কতদিন পরে, অ্যাকিউট প্রেজেন্টেশন যদি হয় শার্প কাটিং ইনজুরি নাকি এটা ব্লান্ট ট্রমা, পরে স্কিন আছে। যদি শার্প কাটিং ইনজুরি থাকে এক্সপ্লোর করতে হবে, আর যদি ব্লান্ট ট্রমা থাকে আমরা কিছুদিন ওয়েট করতে পারি যে নিউরোপ্যাক্সিয়া কিনা। তারপরে আমি এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করে দেখলাম যে নার্ভের ইনজুরি আছে। তখন আমি কি করব, নার্ভ রিপেয়ার করতে হবে। কি কিভাবে রিপেয়ার করা যায় আগের ক্লাসে এগুলা হয়ে গেছে। যে প্রাইমারি, এপিনিউরাল, ভেসিকুলার, গ্রুপ ভেসিকুলার, আমরা কোনটা করি, এপিনিউরাল রিপেয়ার করি। বেশি করে স্টিচ দেই না অল্প করে স্টিচ, মিনিমাম স্টিচ দেই। সবসময় আমরা করতে পারবো প্রাইমারি রিপেয়ার, অপারেশন করতে পারবো পারবো না। টেনশন ফ্রি করতে হবে। টেনশন ফ্রি আছে কিনা কি করে বুঝবো, 80 বা 70 প্রোলিন দিয়ে আমরা কাছাকাছি আনবো। যদি দেখা যায় যে রাখা যাচ্ছে না, একটা দুটো স্টিচ দিয়ে, তার মানে টেনশন আছে। আর একটা কি, যদি 2 সেন্টিমিটার এর বেশি হয় তখন ইউজুয়ালি প্রাইমারি রিপেয়ার করা যায় না। তখন কি করতে হয়, মাছে তো আমাদের কিছু দিতে হবে। কি দেই, নার্ভ গ্রাফট, একটা নার্ভ গ্রাফট করি। আর কমনলি কি করি, সুরাল নার্ভ গ্রাফট। একই রকম করি, একই ডিরেকশনে রিভার্স করি। তাহলে রিভার্স সুরাল নার্ভ গ্রাফট কেন করি, কেন রিভার্স সুরাল নার্ভ গ্রাফট, রিভার্স যখন রিভার্স করি এটা তোমরা জেনে আসবে। রিজেনারেটিভ এক্সনগুলোকে কানেলে, তাহলে আমরা রিভার্স সুরাল নার্ভ গ্রাফট করলাম, তাই তো। আচ্ছা, তারপরে সবই করলাম, কিন্তু দুইটা জিনিস ইম্পর্টেন্স এখানে, যে নার্ভের কাট এন্ডটা হেলদি আছে কি হেলদি নাই, কি করে বুঝবো? হেলদি এন্ড পর্যন্ত ব্রেড লো, রুটি কাটার মতো একটা শার্প ব্লেড দিয়ে আমি শেষ করে কেটে যাব। যদি দেখা যায় হেলদি নার্ভ এন্ড যদি কি থাকে, ফ্যাসিকেলগুলো বের হয়ে আসে, মাশরুম লাইক স্প্রাউট, মাশরুমের মতো। হ্যাঁ, তোমরা যদি কিমার মেশিনে কিমা করো তাহলে বুঝতে পারবা যেভাবে বের হয়ে আসে এটা হচ্ছে এরকম স্প্রাউটিং হয়। তাহলে হেলদি এন্ড আমরা দেখলাম। তারপর জোড়া লাগালাম, দেখা গেল যেটা এরকম ছিল এটা এরকম হয়ে গেছে, তখন কি হবে, মোটর আর সেন্সরি ইম্পেয়ারমেন্টের মধ্যে কিছু প্রবলেম হয়। এটা কি করে বুঝবো, ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা, টোপোগ্রাফি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন একটা। আমার তো একটা মানে জ্ঞান আছে টোপোগ্রাফি কোথায় কি আছে, কিন্তু ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা বোঝার জন্য আচ্ছা, তাহলে ওই ভেসেলগুলোর যদি ওরিয়েন্টেশন আমরা দেখি তাহলে হচ্ছে রিপেয়ার করবো। এগুলো সবই ইমিডিয়েট করলাম বা আর্লি করলাম। পেশেন্ট আসলো 2 বছর পরে, এই লেভেলে ইনজুরি আছে, এখানে কট করে কোনো লাভ হবে, লাভ হবে না। কেন, তখন আমাদের কি করতে হবে, ট্রান্সফার করা যায়। আচ্ছা, আগে আরেকটা হচ্ছে নার্ভ রিপেয়ারের পাশাপাশি কিছু নার্ভ ট্রান্সফারও করা যায়।
টেন্ডন ট্রান্সফার করলে সুবিধা কি অসুবিধা কি? রি-এডুকেশন লাগবে, রি-এডুকেশন লাগবে, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে Sensory সেন্সরি processing. ফাংশন। আমি আচ্ছা ফাংশন স্যাক্রিফাইস করছি, সেটাও ধরে নিলাম যে আমি তো আর ইম্পর্টেন্ট টেন্ডন করছি না, কিন্তু সেন্সরি Sensory আসবে না। রিকভারি তো কখনো হবে না। আচ্ছা এবার আসো টেন্ডন ট্রান্সফার। আচ্ছা টেন্ডন ট্রান্সফার হতে পারে তাহলে মিডিয়ান নার্ভে কি কি হতে পারে? একটা হাই, একটা হচ্ছে লো। তাহলে লো মিডিয়ান নার্ভ ইনজুরি যদি হয় তাহলে আমার ইনজুরিটা আছে কোথায়? মূলত AIN লো নিচে। তাহলে আমার এফেক্টেড হচ্ছে কি? রিস্ট। রিস্ট তো এখানে কোনো AIN সম্পর্কই নাই। থাম্ব এন্ড ইন্ডেক্স থাম্বই মূলত ইন্ডেক্স তো লোতে তেমন কিছু হচ্ছে না, লাম্ব্রিকাস হচ্ছে বাট খুব একটা হচ্ছে না। তাহলে হচ্ছে মেইনলি আমার উদ্দেশ্য হচ্ছে থাম্বটাকে অপোনেন্স করা। তার মানে অপোনেন্স প্লাস্টি হচ্ছে আমার মূল টার্গেট। লো মিডিয়ান নার্ভ ইনজুরিতে যদি টেন্ডন ট্রান্সফার করি কি কি ভাবে অপোনেন্স প্লাস্টিক করা যায়? আচ্ছা প্রথমেই বললাম এটা কেমিট স্পেসিফিক ম্যাক্স কি জানি জেনকুলি আচ্ছা একটা হচ্ছে হুবার, কেমিট যেটা আমি জীবনে দেখি নাই। এডিএম দিয়ে করে কেমিস্ট যেটা কেউ করে না। তারপরে কি? জেনকুলি বারকুলি আচ্ছা কোন টেন্ডন এটা বলো? ইআইপি ইআইপি জেনকুলি এআইপি। এতক্ষণ একটা কাজের কথাই আসে। আচ্ছা আর পিএল আচ্ছা ঠিক আছে একটা একটা করে আসি। হুবারে আমরা কোন এডিএম অ্যাবডাক্টর Abductor ডিজিটি digiti মিনিমি minimi এটাকে ইউজ করি। তো হুবারের ইন্ডিকেশন খুব কম। কোথায় করি? থাম্ব হাইপোপ্লাসিয়া, থাম্ব হাইপোপ্লাস্টিক থাম্বে যেখানে মাসেল নাই ওখানে। কাজে হুবারের খুব একটা ইন্ডিকেশন আমরা পাবো না, পাবো কিন্তু অত না। কামিটসে কি করি? পামারিস লঙ্গাস। পামারিস লঙ্গাসটা এটাও আমরা সব সময় করি। পামারিস লঙ্গাস ইউজুয়ালি কার্পাল টানেল সিনড্রোম যদি থাকে তখন আমরা করতে পারি। তো এখানে হচ্ছে পামারিস লঙ্গাসের আরেকটা যে ইস্যুটা যেটা বললাম, পামারিস লঙ্গাসের সাপ্লাই কি? মিডিয়ান নার্ভ। মানে আমার যদি হাই মিডিয়ান নার্ভ ইনজুরি থাকে আমরা করতে পারতেছি না, কার্পাল টানেলে করা যাবে। এফডিএস করা যায়, ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস অফ রিং ফিঙ্গার রিং। এইটাও হচ্ছে হাই মিডিয়ান নার্ভ ইনজুরিতে করা যায় না। আরেকটা হচ্ছে অলরেডি তার হাতের কিছু উইকনেস আছে, আমি যদি আবার এখান থেকে একটা করি একটা প্রবলেম হবে। সেই জন্য আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ ইআইপি। ইআইপির টেন্ডন ট্রান্সফার হচ্ছে ইম্পর্টেন্ট। ইআইপির কিছু সুবিধা আছে। একটা হচ্ছে যে ভেক্টর, এটা হচ্ছে যদি আমরা অন্য সবগুলোতে পুলি তৈরি করতে হয়, এখানে হচ্ছে পুলি না করলেও হয়। একটা পিজি ফর্মের কাছে এমনি একটা ন্যাচারাল পুলি তৈরি হয়। ইআইপি হচ্ছে স্পেয়ার করা যায়, কারণ ইন্ডেক্সে কি করে? ইন্ডেক্সের তো আছে দুইটা মাসেল আছে। কি কি? একটা হচ্ছে ইআইপি, একটা হচ্ছে ইডিসি। এটার একটা সুবিধাও ছিল। কি সুবিধা ছিল? ইন্ডেক্স হচ্ছে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট আছে। অন্য আঙ্গুলগুলো খুব কষ্ট হয় একটা ইন্ডিভিজুয়াল মুভ করতে, কিন্তু আমি যদি ইআইপি টা নিয়ে আসি তাহলে কি হবে? ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সটা মুভ করবে না, হুমকি টুমকি দিতে অসুবিধা হবে। আচ্ছা আর কি হবে? ইআইপি এর অ্যাডভান্টেজ কি? আর একটা হচ্ছে পুলটা হচ্ছে স্ট্রেট লাইনে করে, ডোনার সাইড মরবিডিটি কম। ইআইপি কোন দিকে থাকে? রেডিয়াল সাইডে না আলনার সাইডে? আলনার সাইডে থাকে। রেডিয়াল নার্ভ ইনজুরি হলে ইআইপি ট্রান্সফার করা যাবে? যাবে না। যদি তার অ্যাসোসিয়েটেড কোনো নার্ভ ইনজুরি আছে কিনা। তাহলে হুবার কখন করা যাবে না? যদি তার আলনার নার্ভ ইনজুরি থাকে। ইআইপি কখন করা যাবে না? রেডিয়াল ইনজুরি করা যাবে না। রেডিয়াল নার্ভ ইনজুরি আছে। এফডিএস কখন করা যাবে না? বা পামারিস লঙ্গাস যদি তার হাই মিডিয়ান। কাজে আমার ডিসিশন কিসের উপর নির্ভর করবে? অ্যাসোসিয়েটেড আদার কোনো নার্ভ ইনজুরি আছে কিনা। এইটা তো বুঝলাম যে লো। যদি তোমার হাই ইনজুরি থাকে তখন তখন কি টেন্ডন ট্রান্সফার হ্যাঁ অন্যগুলো। তাহলে এখন হাই ইনজুরি হলে আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট একটাই, সব আঙ্গুল আমার মাথা ঘামায় লাভ নাই। এখন হচ্ছে অপোজিশন যদি হয় তাহলে আমার থাম্বটা যেন মুভ করে, ইন্ডেক্সটা যেন মুভ করে। তাহলে আমার কি কি মাসেল আছে? এখন হাই সামনের কোনো মাসেল তো নাই, বেশিরভাগই নাই। এখন আমার পিছন থেকে কিছু মাসেল নিয়ে আসতে হবে।
একটা হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিসটা আছে আমার আশেপাশের একটা মাসেল যেটা স্পেয়ার করা যায়, আর ইসিআরএল আছে, তাই না, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। তাহলে এই দুইটা মাসেল এনে কারোর সাথে ট্যাগ করে দিলেই হলো। তাহলে ব্র্যাকিওরেডিয়ালিসটা এফপিএল এর কাছে থাকে, ব্র্যাকিওরেডিয়ালিস টু এফপিএল আর ইসিআরএল টু এফডিপি অফ ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে টেন্ডন ট্রান্সফার করে। তো তোমাদের পরীক্ষার জন্য শুধু নাম জানলেই হবে, যে অপোনেন্স প্লাস্টিকটা অল্প জানতে হবে, কি কি অপোনেন্স প্লাস্টিক আছে, কোনগুলা করা যায়, ইন্ডিকেশন কি, সুবিধা অসুবিধা কি, এগুলা। আর নার্ভ ইনজুরি তো তোমাদের শর্ট কেস থাকবে, লং কেস তো থাকার কোনো সম্ভাবনা নাই। আর হচ্ছে তোমার রিটেনে থাকতে পারে শর্ট নোট, আর অস্কিত থাকতে পারে, এই তো। ঠিক আছে, তাহলে কয়টা বাজে? 11টা বাজে। তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরিতে আর কোনো প্রশ্ন আছে? স্যার শর্ট কেস দিলে কি স্যার ইন্ডিভিজুয়াল মাসেল? এটা ডিপেন্ড করে কে তোমার নিচ্ছে। স্যার এটা তো অনেকে টাইম তো থাকে না, স্যার এটা বেসিকই পারে কিভাবে না। দেখবো স্যার? আচ্ছা, তো শুরু করবা তোমাদের এই সেন্সরিটা দেখে ফেলবা, জি, স্যার। পেন টেস্ট করবা, পয়েন্টিং সাইন দেখবা, তারপর হচ্ছে মাসেল তুমি পরীক্ষাটা টেকনিক আছে যে তুমি তখন বলবা স্যার আমি স্পেসিফিকলি আমি এই মাসেল দেখতে চাই, তোমাকে তখন দেখতে দিবে না, বলতে পারে আচ্ছা ওই মাসেলটা দেখাও, কিন্তু তুমি যে জানো তার আগে তো স্যার আমি express করবা। আসলগুলো করে ফেলবো, ঠিক আছে? সবই তো আসল, কোনো মানে নার্ভ স্পেসিফিক হ্যাঁ, কিন্তু স্পেসিফিকলি যেটা নাম আছে, পয়েন্টিং সাইন, পেন টেস্ট, মানে ইয়েগুলা, বা ওই যে আলনারে থাকলে কার্ড টেস্ট, কমেন্ট সাইন, মানে নামগুলো আগে করে ফেলবা, তারপরে বলবা যে আমি লেভেল দেখার জন্য এই কাজ করতে চাই, তখন তোমাকে করতে দিবে না, কিন্তু তুমি যে জানো এই ইনফরমেশনটা দিলা। স্যার এই পেশেন্টটা যেমন আমরা জেনে মিডিয়ান নার্ভ জেনে শুধু মিডিয়ান নার্ভ স্পেসিফিক গুলাই করি, আচ্ছা, সবগুলোই হ্যাঁ, করি। কিন্তু পরীক্ষা আমার সময়- যখন পেশেন্ট আসবে পরীক্ষা তো আমি জানি না জানি না। median nerve Sensation আছে কিনা। দেখে ওটা আমি হচ্ছে আমরা জানি। তিনটা নার্ভ করার Sensation পরে দেখে- তারপরে আমরা যাব। তো ইউজুয়ালি মোদ্দা কথা হচ্ছে আমরা প্রথমে যে সেন্সরিটা Sensation দেখে ফেলি, দেখে আসি। তারপরে রিস্ট ড্রপ আছে কিনা এটা দেখার জন্য করি, একটাই, তারপরে হচ্ছে হাত দেখি, মানে খুব কুইকলি আসি, তারপরে হাত যে দেখতে সাইনটা আলাদা। পাবো, রিস্ট ড্রপ যদি দেখো রেডিয়াল নার্ভের দিকে ওইটা পুরাটা করব, মিডিয়ান নার্ভ গেলে এই দিকে, মানে এটা হচ্ছে ডিপেন্ড করে। ওইটা হচ্ছে আমরা তিনটা নার্ভ করার পরে একদিন হচ্ছে কম্বাইন্ড স্যার আমাদের পরীক্ষার আগে কিন্তু স্যার